এভরিওয়ান, আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে ত্রিপুরা মাধ্যমিক কোশ্চেন ব্যাংক 2025-এর পার্ট 2 করাবো। পার্ট 1-এ আমি এমসিকিউগুলি আলোচনা করেছি, তো পার্ট 2-তে আমি তোমাদেরকে এক মানের আনসারগুলো একদম সুন্দর করে দিয়ে দেবো। তো এই পুরো সেশনটা তৈরি করেছে তোমাদের প্রিয় বিপ্লব স্যার। তো তাই ফোন নাম্বার এটা, হেল্প লাগলে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? দেখো, 1 নাম্বার প্রশ্ন, মানব দেহের বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি কোনটি? যকৃৎ, ঠিক আছে? এটা শিক্ষা নেবে। এবার মুখস্থ যকৃৎ। এবার পৌষ্টিক গ্রন্থি জিনিসটা কি তা জানো নেই? এবার আমরা খাদ্য হজম করি না, খাদ্য খাইলে এবার খাদ্য গ্রহণ করার ফলে যা যা মানে এটা হজম হওয়ার ক্ষেত্রে যতগুলি অঙ্গ কাজ করে, যেমন দাঁত, এটা প্রাথমিক অঙ্গ, চিবাইতে সাহায্য করে। তারপরে গলা, জিহ্বা, তার শ্বাসনালী একদম, তারপরে পাকস্থলী, ঠিক আছে, সব হেল্প করে। তো পুরোটাই হলো পৌষ্টিক না, মানে পৌষ্টিক রিলেটেড, ঠিক আছে? তো এই খাদ্য হজম হইতে কিছু কিছু আবার আমরা উৎসেচক নিঃসৃত হয়। তো এর মধ্যে একটা উৎসেচক হলো পৌষ্টিক গ্রন্থি হলো যকৃৎ আর কি, ঠিক আছে? লালারস আমরা জিলবার থেকে যে লালারস পাই না, লেলা, এই লালারসে বর্তমান লালারসের মধ্যে পাওয়া যায় আর কি উৎসেচকটির নাম কি তা? এটা হলো টায়ালিন, ঠিক আছে? এরকম অনেক থাকে। তো উৎসেচকটির নাম কি তা? টায়ালিন। এবার 2 নাম্বার এটিপিকে এনার্জি কারেন্সি বলে কেন? এটিপিকে এনার্জি কারেন্সি বলে কেন? আমরা যে কোনো সময় শক্তি প্রয়োজন হলে, ঠিক আছে, দেখো, শ্বসনের সময় উৎপন্ন শক্তি এটিপি নামক কোষস্থ যোগে আবদ্ধ হয় এবং প্রয়োজনের সময় সেই শক্তি ব্যয়িত হয়। এটিপিকে এনার্জি কারেন্সি বলে। এটা বুঝো না? আমি বুঝাই দিই। হ্যাঁ, আমি বুঝাই দিই। দেখো, শ্বাসকার্যের সময় না, আমি কই না। আমরা শ্বসনের সময়, আমরা শ্বসন, উদ্ভিদের যেটা সালোকসংশ্লেষ, প্রাণীদের হলো এটা শ্বসন। উদ্ভিদের সালোকসংশ্লেষের ফলে তারা খাদ্য তৈরি হয়, আর প্রাণীদের কিসের মাধ্যমে খাদ্য তৈরি হয়? মানে শক্তি উৎপন্ন হয় শ্বসনের ফলে, ঠিক আছে? তো এবার শ্বসনের সময় উৎপন্ন শক্তিরা আমরা এটিপি নামক একটা জায়গা আছে, এটার মধ্যে এটা আবদ্ধ থাকে। এবার আমরা যখন কাজ করুম, আমরা যে সময় ভাত খাবো সেই সময় কাজ করুম না। এবার ভাত না খাইলে অনেকক্ষণ কাজ করতে পারে না। এবার শক্তিতে আয় কন্তুন, ওই যে আগে ভাত খাইলে শক্তি এডি অ্যাক্টিভিটি শুনতে থাকে, সেটার থেকে এই বাকি সময়ে এই আস্তে আস্তে শক্তি এডি নিশ্চিত হয়ে আমরা কাজ করতে পারি আর কি, বুঝছো? তো এই যে এটিপির মধ্যে সঞ্চিত থাকে, এর লাগে এটাকে এনার্জি কারেন্সি, ঠিক আছে? মানে সঞ্চিত থাকে, যে এর লাগে এনার্জি কারেন্সি বলে। শ্বসনের সময় উৎপন্ন শক্তি এটিপি নামক কোষস্থ যোগে আবদ্ধ থাকে এবং প্রয়োজনের সময় সেই শক্তি ব্যয়িত মানে খরচ হয় আর কি আস্তে আস্তে, তাই এটিপিকে এনার্জি কারেন্সি বলে, ঠিক আছে? তো 4 নাম্বার গ্লাইকোলাইসিস কি? ওই সঙ্গে হচ্ছে যে গ্লাইকোলাইসিস, ঠিক আছে ভাই? কোন কি আচ্ছা, গ্লাইকোলাইসিস কি? যে প্রক্রিয়ায় কোষস্থ খাদ্য জারিত হয়ে পাউরুভিক অ্যাসিড উৎপন্ন করে তাকে গ্লাইকোলাইসিস বলে। এটা মুখস্থ শিখবা, ঠিক আছে? যে প্রক্রিয়ায় কোষস্থ খাদ্য জারিত হয়ে পাউরুভিক অ্যাসিড উৎপন্ন করে তাকে গ্লাইকোলাইসিস বলে। 5 নাম্বার লিপিড বা ফ্যাট পরিপাকের ফলে কি হয়? কথা কও না, তা তুমি কথা কো না, কি তা করবো? শেষ করতে বল। লিপিড বা ফ্যাট পরিপাকের ফলে কি তৈরি হয়? উত্তর শিখবা ফ্যাটি অ্যাসিড। শেষ, ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল। 6 নাম্বার রক্ষীকোষ কি? রক্ষীকোষ পাতার পত্ররন্ধ্রকে বেষ্টন করে যে কোষ থাকে তাকে রক্ষীকোষ বা গার্ড সেল বা প্রহরী কোষ বলে। দেখো, পত্ররন্ধ্র জিনিসটা তো বুঝছো? পাতার মধ্যে যে মানে যে ছিদ্রযুক্ত অংশগুলি থাকে, যেগুলো দিয়ে পাতার মধ্যে মানে গ্যাসীয় জিনিস আদান প্রদান হয়, ঠিক আছে? তো এইটার পত্ররন্ধ্র কিন্তু লাগবো কিন্তু, ঠিক আছে, ওই সালোকসংশ্লেষের ক্ষেত্রে। তো এই পত্ররন্ধ্রের চারিদিকে বেষ্টন করে, মানে চারিদিকে ছোট ছোট কোষ থাকে পাতার মধ্যে, যেগুলো আমরা খালি চোখে দেখতাম না। এটা এরকম হয়েছে রক্ষী কোষ বা প্রহরী কোষ, মানে পাহারাদার এর লাগে প্রহরী কোষও কম। কারে পাহারা দেয়? পত্ররন্ধ্র ইয়ারে, পত্ররন্ধ্রের চারিদিকে দিয়ে রক্ষী কোষ পাহারা দেয়, এর লেগে রক্ষী কোষের আবার প্রহরী কোষও কম। 7 নাম্বার হচ্ছে যে কোন সরীসৃপের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠযুক্ত? এটা হলো কুমির, ঠিক আছে? এবার সরীসৃপ কি তা এটা বুঝতে হবে আমরা। যে প্রাণী না যে প্রাণীগুলা বুকে ভর দিয়ে চলে, এটার কোনো সরীসৃপ।
যেমন সাপ, টিকটিকি, কুমির। বুঝছো না? ক্লিয়ার তো? সরীসৃপ বুঝছো তো? যেটা বুকে ভর দিয়ে চলে এরকম সরীসৃপ। হ্যাঁ, তাহলে এবার 4 প্রকোষ্ঠযুক্ত কোন সরীসৃপ? এটা হলো কুমির। কোন শিখবা। 8 নাম্বার, কোন রক্তবাহে কপাটিকা থাকে? উত্তর হবে শিরা। রক্তবাহ দুইটাই থাকে। কিতা কিতা কছে? ধমনীয় শিরা, ধমনীয়, ধমনীয় শিরা। এর মধ্যে কপাটিকা থাকে হচ্ছে শিরাতে। হ্যাঁ দাদা, আমার যদি এতে কুমির যদি না মনে হয়, যদি সাপ দিলে ওই তো না, কারণ 4 প্রকোষ্ঠযুক্ত করছে না। ও যদি গত সরীসৃপের উদাহরণ দাও তাহলে তুমি সাপ দিলে হইব, কিন্তু কোন সরীসৃপের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠযুক্ত করতেছে না, আবার এর লাগে কুমির দিতে হবে। বুঝছো নি? 9 নাম্বার, বাষ্পমোচন কি? বাষ্পমোচন করতে পারে একমাত্র উদ্ভিদে। ঠিক আছে তো? এবার উদ্ভিদের শরীরে উদ্ভিদ মাটির থেকে বিশুদ্ধ জল শোষণ করে না। এবার জলে গেলে উদ্ভিদে কিতা করবো? পাতা দিয়া, পত্রন্ত্র দিয়া বা পাতা ক্ষুদ্রটা অংশ দিয়া এই জলটি দেহ থেকে বার করে লাগবো। বুঝছো তো? তো এই প্রক্রিয়াটারে কয় বাষ্পমোচন আর কি। বুঝছো তো? উদ্ভিদের দেহের বিপাকীয় ক্রিয়ায় উৎপন্ন অতিরিক্ত জল বাষ্পাকারে নির্গত হওয়াকে বলে বাষ্পমোচন। বাষ্পাকার মানে কিতা? জলের গরম করলে বাষ্প হয়ে আস্তে আস্তে উপরে ওঠে না, এই বাষ্পাকারে নির্গত হয়ে যায়, আর এটাকে বাষ্পমোচন। শেষ। দেখো প্রতিবত্ত ক্রিয়াকে, ওই একটা কোশ্চেন প্রতিবত্ত ক্রিয়া, ওই অ্যাকশনের বিরুদ্ধে অ্যাকশন বললাম তো। উদ্দীপকের প্রতিক্রিয়ায় অনৈচ্ছিক ও তাৎক্ষণিক ক্রিয়াকে প্রতিবত্ত ক্রিয়া বলে। ওই তাৎক্ষণিক, হ্যাঁ মানে উদ্দীপকের প্রতিক্রিয়ায় অনৈচ্ছিক ও তাৎক্ষণিক ক্রিয়াকে, মানে সাথে সাথে যে ক্রিয়া করুম এটা এরকম প্রতিবত্ত ক্রিয়া। অ্যাকশনের বিরুদ্ধে অ্যাকশন। ঠিক আছে তো? অ্যাকশনের বিরুদ্ধে অ্যাকশন। 11 নম্বর, কোন উদ্ভিদ হরমোন ট্রপিক চলন সাহায্য করে? উত্তর হলো অক্সিন। শিখিলে বা ডাইরেক্ট। অগ্রস্ত প্রকটতার জন্য দায়ী হরমোন কোনটি? অক্সিন। মুখস্থ। শুক্রাশয় ডিম্বাশয় থেকে নিঃসৃত হরমোন, এইটা ইম্পর্টেন্ট আছে। আবার দেখো, শুক্রাশয় কাদের থাকে? ছেলেদের। ডিম্বাশয় কাদের থাকে? মেয়েদের। এবার শুক্রাশয় থেকেও এটা হচ্ছে যৌন হরমোন আর কি। যদি এমন আয়ে প্রশ্ন, দুইটা যৌন হরমোনের নাম লিখো, তোমরা লিখবে টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন। উচ্চারণ দেখো কিন্তু, প্রশ্ন যদি উচ্চারণ দেখো, টোটাল যৌন হরমোন 3টা থাকে। হ্যাঁ, ছেলেদের থাকে একটা, এটা হলো টেস্টোস্টেরন। উচ্চারণটা কি? টেস্টোস্টেরন। আর মেয়েদের থাকে 2টা, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। আচ্ছা, হ্যাঁ। এবার ছেলেরা তো শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন, আর মেয়েরা ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন। ঠিক আছে তো? এটা হলো যৌন হরমোন আর কি। কোন? তোর 3টে, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। মুখস্থ শিখতে হবে। 14 নম্বর, আয়োডিনের অভাবে কোন রোগ হয়? গলগণ্ড রোগ হয়। এটা শিখতে হবে। হ্যাঁ, আয়োডিনের অভাবে কোন রোগ হয়? গলগণ্ড রোগ হয়। 15 নম্বর, দেখো বাডিং বা কোরকোদগম কি? কি? হাইড্রা যে পদ্ধতিতে, এটা অনেক ভিটামিন থাকে না, খনিজ, এরপরে আয়রন, আয়োডিন, প্রোটিন বিষয় থাকে না। এক এক খাদ্যে এক এক রকম ভিটামিন থাকে। ঠিক আছে তো? যেমন অমলকিতেও থাকবো ভিটামিন সি, থাকবো না। সূর্যালোকেতে ভিটামিন ডি থাকবো না। এরকম এক একটা জিনিসে এক এক রকম উপাদান থাকবো। এবার এডি সব আমরা শরীরে কোনো না কোনো কাজে লাগবো। সেম আয়োডিন যদি আমরা শরীরে ঘাটতি দেখা দেয়, অভাব দেখা যায়, এই আয়োডিনের অভাব দেখা দেয়, তখন এই আয়োডিনের প্রভাবে গলগণ্ড রোগ হয়ে যাবে। বুঝছো তো? এবার দেখো, যেমন আমরা অমলিজ্ঞা পাইছি, বড় ইজ্ঞা পাইছি, এটা খাইলে, এটা আমরা খাইলে ঠিক আছে, কিন্তু আমরাও জানি না এটার মধ্যে কত ভিটামিন আছে যেটা আমরা শরীরে কাজে লাগে। এটা আমরা ভাবি না, কিন্তু কাজে লাগের। কিন্তু আমরা যখন যেটা পাই এটা খাইলে না, প্রত্যেকটার মধ্যে কোনো না কোনো কিছু ভিটামিন থাকে, যেটার দ্বারা এটা আমরা চলি এখন অব্দি। এরকম আর কি। এবার বাডিং বা কোরকোদগম কি? যে হাইড্রা যে পদ্ধতিতে বাড বা কোরক সৃষ্টির মাধ্যমে জনন সম্পন্ন করে তাকে বাডিং বা কোরকোদগম বলে। প্রশ্ন আইতে পারে কোরকোদগম কোন মানে প্রাণীতে দেখা যায়? হাইড্রাতে দেখা যায়। ঠিক আছে তো? এবার বহু বিভাজন কিসে দেখা যায়? প্রশ্ন করছি না, ও বহু বিভাজন প্লাজমোডিয়ামে ওই বিস্তর বিভাজন হয়ে যায়। আর কোরকোদগম কিসের মধ্যে দেখা যায়? হাইড্রাটে। ঠিক আছে, সহজ এটা। এবার পুনরুৎপাদন কি? পুনরুৎপাদন জীবদেহের কোনো অংশ কেটে গেলে বা আঘাতপ্রাপ্ত হলে সেই অংশ থেকে নতুন অপত্য অঙ্গ বা জীব সৃষ্টির প্রক্রিয়াকে পুনরুৎপাদন বলে। বুঝছো তো? কি কইছে? বুঝছো? পুনরুৎপাদন। এমনি যদি আমরা
বিজ্ঞানের ভাষা না পড়ি, অন্য ভাষা পড়ি, পুনরুৎপাদন মানে পুনরায় আবার উৎপাদন করুম। পুনরুৎপাদন মানে পুনরায় আবার উৎপাদন করুম। কৃষিকাজে ধান যদি আমার ভূগোলের তাই তো পুনরুৎপাদন কিতা, তাহলে আমরা কইতে পারতাম যে কোনো শস্যক্ষেত্রে শস্যগুলি নষ্ট হয়ে গেলে নতুন করে শস্য লাগানোর ফলে আবার কৃষি মানে ফসল উৎপাদন করাকে পুনরুৎপাদন বলে, হইতো। কিন্তু এনে বিজ্ঞানের ভাষা কইছে তো, তাহলে তো এদের দেহ অঙ্গ এটিই থাকবো। এই জীবদের কোনো অংশ কেটে গেলে, আমরা শরীরে কোনো অংশ কেটে গেছে, মনে করো নখ কাটে গেছে, কই সাপোজ কেটে গেলে বা আঘাতপ্রাপ্ত হলে নখে ধরো ভাঙে গেছে, সেই অংশ থেকে নতুন অপত্য অঙ্গ বা জীব সৃষ্টি হয়, আবার নতুন করে সৃষ্টি হবে না কোনো কোনো ক্ষেত্রে। এই প্রক্রিয়াটাকে পুনরুৎপাদন হয়েছে। সহজ কথা। 17 নম্বর, পরাগযোগ কি? যে প্রক্রিয়ায় ফুলের পরাগরেণু গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তাকে পরাগযোগ বলে। সেটা শিখবা। 18 নম্বর, দুটি যৌনঘটিত রোগের নাম। ওই তখন কইছি যে হিনে হচ্ছে যৌনঘটিত রোগ নয় কোনটা, দুটি যৌনঘটিত রোগ একটা শিখবা, যেমন এইডস, সিপিলিস। শেষ। 19 নম্বর, AIDS HIV পুরো নাম কি? ঠিক আছে, মুখস্থ শিখবা। যেমন আমি তোমরা কই, এটা আমরা নাই, আমি নাই, তারপরে আমি জানি। যেমন AIDS তো অ্যাকোয়ার্ড ইমিউনোডিফিসিয়েন্সি সিনড্রোম। ঠিক আছে, তারপরে এটার মানে AIDS তো অ্যাকোয়ার্ড ইমিউনোডিফিসিয়েন্সি সিনড্রোম। HIV এইডস রোগের যে ভাইরাসটা থাকে, ভাইরাস, এইডসটা কিন্তু একটা রোগের নাম, এটা একটা ভাইরাসের কারণে হয় রোগটা। এই ভাইরাসটার নাম হচ্ছে HIV। এই HIV পুরো নাম হচ্ছে হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস। উচ্চারণটা আবার দেখো, এইডস দি হ্যাঁ, এ দি অ্যাকোয়ার্ড, আই দি ইমিউনো, ডি ডি ডিফিসিয়েন্সি, এস দি সিনড্রোম। এই দুইটা থেকে পুরো নাম একটা আয়, কিন্তু এর মধ্যে এখন তো কোশ্চেন ব্যাংকে দিচ্ছে আই বি গ্যারান্টি। হ্যাঁ, অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম, অ্যাকোয়ার্ড SCQUIRD, অ্যাকোয়ার্ড SCQUIRD, অ্যাকোয়ার্ড। সবাই বুঝছো তো? উচ্চারণটা ভালো করে শিখো কিন্তু। অ্যাকোয়ার্ড ইমিউনো, ইমিউনো ডিফিসিয়েন্সি, ডিফিসিয়েন্সি সিনড্রোম, SYN সিন, DROME ড্রোম, সিনড্রোম। শেষ। এবার HIV পুরো নাম, এস দি হিউম্যান, আই দি ইমিউনো ডিফিসিয়েন্সি, আলাদা লিখবা, এনে একত্র হয়ে গেছে, বুঝছো নি? ও ইমিউনো ডিফিসিয়েন্সি আগের এর তো হাইবা, কিন্তু এইডসও হাইবা। হ্যাঁ, তাহলে হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস, ভিদি ভাইরাস কোন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবার আর বেশি নাই কোন। আপাতত আজকের এই পার্টে এতটুকু থাক, নেক্সট পার্টে বাকিগুলো আলোচনা করবো। ঠিক আছে, আজকের জন্য টাটা।